সুপ্রিয় দাখিল 2027 পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির 1 থেকে 5 নাম্বার অধ্যায় অর্থাৎ 1 থেকে 5 নং পরিচ্ছেদের ক্লাস নিই। তো এখানে আমরা মূলত এটা পর্বে পর্বে বিভক্ত করে দিয়েছি। এখানে আজকে ক্লাসে আমরা আলোচনা করব 1 থেকে 5 নাম্বার পর্যন্ত। তো এখানে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পর্ব 1। তো পর্ব 1-এ দেখো আমরা 100% কমনের নিশ্চয়তা নিয়ে 100% কমনের নিশ্চয়তা নিয়ে আজকে আমরা ক্লাসটা করতে যাচ্ছি। তো তোমরা আমি আশা করি তোমরা আমাদের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারি, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে দেখো তবে আর তোমাদের বইটা পড়তে হইতেছে না, তোমাদের আর বইটা এক্সট্রা করে পড়তে হবে না। আমি যে প্রশ্নগুলো বলবো, যে এমসিকিউগুলো এখানে দাগিয়ে দেবো, সেটা যদি তোমরা লিখে দিবো, এগুলো যদি তোমরা দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকে আমরা পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। তো দেখো তোমাদের বইটা একটু যদি আমি দেখাই যে আমাদের মোট 43টা পরিচ্ছেদ আছে বইয়ের মধ্যে। দেখো তো 43টা পরিচ্ছেদের মধ্যে আমাদের 30টা এমসিকিউ থাকবে। 43টা পরিচ্ছেদের মধ্যে আমাদের 30টা এমসিকিউ থাকবে। তো 30টা এমসিকিউ থাকবে এখান থেকে তোমাদের, তাহলে আমাদের কিছু কিছু পরিচ্ছেদ বাদও যেতে পারে। তো এখানে আমরা জানি না কোনটা থেকে বাদ যেতে পারে, তাও আমরা তোমাদেরকে খুব সহজেই এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা সবগুলাই আনসার করতে পারো। তো দেখো এখানে আমি যদি পরিচ্ছেদগুলো দেখাই, দেখো প্রথম যে পরিচ্ছেদটা আছে সেটা হচ্ছে দেখো বাংলা ভাষার ভাষা ও বাংলা ভাষা 1 নম্বর পরিচ্ছেদ। 2 নম্বর হচ্ছে বাংলা ব্যাকরণ। 3 নম্বর পরিচ্ছেদ বাংলা ভাষার রীতি ও বিভাজন। 4 নম্বর পরিচ্ছেদ হচ্ছে বাকযন্ত্র। 5 নম্বর পরিচ্ছেদ হচ্ছে ধ্বনি ও বর্ণ। এই 5টাই তোমাদেরকে আজকে পড়াবো, ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। তো দেখো তোমাদের পর্ব 1, এটা পর্ব 1 100% কমনের নিশ্চয়তা। তো দেখো আমি তোমাদেরকে বইয়ের পাশাপাশি আমি আমার বইয়ে মোটামুটি এটা দাগানো আছে। দেখো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। এরপরে দেখো শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। তাহলে শব্দের গুচ্ছ দিয়ে কি গঠিত হয়? বাক্য গঠিত হয়। তো আমি তোমাদের আরেকটা কথা বলছি যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। ওই সাজেশনটা যদি তোমরা নিতে চাও তাহলে দেখো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো বিগত বছরও আমাদের এই সাজেশন থেকে সর্বাধিক কমন এসেছে। আমি আশা করি আমাদের এবারও কি সর্বাধিক কমন পাবে এবং তোমরা এটা যদি সংগ্রহ করতে পারো তাহলে তোমরা উপকৃত হবে। তো দেখো এরপরে আমরা যদি দেখি যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়, আমরা গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। দেখো এছাড়া শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা হয় ও হাত দিয়ে অনুভব করার জন্য একটা পদ্ধতি করা হয়, সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। গুরুত্বপূর্ণ একটা অংশ যে ব্রেইল পদ্ধতি। আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ইশারা ভাষা তৈরি করা হয়েছে। তো এটার মধ্যে তোমাদের এমসিকিউ থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখানে। আমি তোমাদের এই বইয়ে দাগানোর পাশাপাশি আমি তোমাদের জন্য একটা আলাদা করে আমি লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে এটা ধরতে পারো এবং বুঝতে পারো। তো আমি দেখো তোমাদের প্রথম পরিচ্ছেদে তোমরা কি পড়বে, মূলত পরিচ্ছেদ 1। দেখো পরিচ্ছেদ 1 থেকে আমি কিছু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি যেটা দিয়ে তোমরা সহজে জানতে পারো। বইয়ের পাশাপাশি আমি তোমাদেরকে কিছু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি। দেখো আমি যদি একটা প্রশ্ন দিই তোমাদের, দেখো ফার্স্ট প্রশ্ন যদি একটা দিই তাহলে আমি প্রথমেই তোমাদের দিচ্ছি হচ্ছে মাতৃভাষার জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার পৃথিবীর কততম। তাহলে মাতৃভাষার দিক থেকে দেখো 1 নম্বর প্রশ্ন যদি আমি দিই, এখানে নাম্বার 1 যদি আমি দিই, এখানে নাম্বার 1 যদি দিই মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা কততম? বাংলা ভাষা কততম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কততম, এটা অনেকবার আসছে পরীক্ষায়। তো উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে তোমাদের ষষ্ঠ। তো 2 নম্বর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি, বাংলা ভাষার নিজস্ব লিপি কি? তো তোমরা যারা জানো কমেন্টে জানাতে পারো। তো বাংলা ভাষার নিজস্ব লিপি কি? বাংলা ভাষার নিজস্ব লিপি কি? তো আমরা জানি এটা হচ্ছে বাংলা লিপি সমান
বাংলা লিপি। বাংলা লিপি। আমি খুব দ্রুত তোমাদের, যাতে বই পড়াতে গেলে তোমাদের, আমি বইয়ের থেকে এইগুলো এমসিকিউগুলো কালেক্ট করেছি। তো আমি জানি তোমরা বই অলরেডি পড়ে ফেলেছো, সবাই বইটা পড়েছো। তো আমি তোমাদেরকে কিভাবে শর্টকাটে কিভাবে এমসিকিউগুলো তোমরা মাথায় রাখতে পারো, এবং এগুলাই বারবার আসে, এগুলোই বারবার আসা পরীক্ষা, বারবার এগুলোই আসে, বারবার বারবার এগুলোই মূলত বারবার এগুলো পরীক্ষায় আসে, এগুলো এক্সামে আসে। তো আমি আশা করি আমার এইখান থেকে তোমরা পরবর্তীতে তোমাদের 27 সালে যে পরীক্ষা, দাখিল পরীক্ষাতে এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। এরপরে দেখো, আমি যদি তোমাদের আরেকটা প্রশ্ন দিই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি দিই, দেখো ভারতের কোন প্রদেশের, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখো ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ভারতের কোন প্রদেশের, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তো তোমরা এটা জানি যে ত্রিপুরা, এটা কি হবে? ত্রিপুরা। তো ভারতের অন্যতম দাপ্তরিক, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এটা হচ্ছে ত্রিপুরা হবে। দেখো আনুমানিক, যদি 4 নাম্বার আরেকটা প্রশ্ন দিই, দেখো আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার সৃষ্টি হয় বা জন্ম হয়? আনুমানিক কত বছর পূর্বে? আনুমানিক কত বছর পূর্বে বাংলা ভাষার জন্ম হয়? বাংলা ভাষার জন্ম হয় বা সৃষ্টি হয়। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়? প্রায় 1000 বা 1000 দিয়ে দেও, 1000। তো দেখো 5 নাম্বার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি তোমাদের দেখি, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির তো আমি মনে করি তোমাদের এই 1 নাম্বার পরিচ্ছেদে যদি এটা পড়তে পারো তোমরা, মানে এখানে যেগুলো দিচ্ছি এগুলো তোমরা সাজেশন ধর্মী যদি পড়ে রাখো, তাহলে আমি মনে করি তোমাদের আর এক্সট্রা করে আর পড়তে হচ্ছে না। আর তোমরা তো জানি যে বইটা ভালো করে পড়েছো, আবার পড়বে, কিন্তু বই পড়ার পাশাপাশি এখানে যে কমন প্রশ্নগুলা, সেই কমন প্রশ্নগুলো দেওয়ার আমি চেষ্টা করেছি। দেখো, তো এই কমন প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলেই হবে। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস কোনটি, বা কোনটি থেকে উৎপত্তি, বা কোনটি উৎস? তাহলে আমরা এখানে লিখতে পারি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি। এরপর দেখো 6 নাম্বার, আমি এখানে তোমাদের খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা এগুলা ভালো করে নোট করে রাখতে পারো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়েও তোমরা রেখে দিতে পারো। এরপরে দেখো কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? কোন ভাষার সাথে বাংলা ভাষার বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? তো এটা হবে তোমার পালি ভাষার সাথে। এরপরে দেখো সর্বশেষ আমি যদি একটা প্রশ্ন দিই তোমাদের এটা আসে পরীক্ষায়, আমি 7 নাম্বার পরীক্ষা যদি একটু দিই তোমাদের প্রশ্ন, এটা তোমাদের আমি বাংলা ভাষা নিজস্ব লিপি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? তো এটা সবাই জানো, এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? তো এটা হবে হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা।
তো আমরা 1 নম্বর পরিচ্ছেদে যেগুলো দিয়েছি এখানে এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে আমি আশা করি তোমাদের আর 1 নম্বর পরিচ্ছেদটা পড়তে হচ্ছে না। তো তাও আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, তোমরা আমার বইয়ে দাগানো যে অংশগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ভাষার এই আঞ্চলিকতার বৈচিত্র্য, উপভাষা সম্পর্কিত তোমরা উপভাষা সম্পর্কে যে আলোচনা সেটাও তোমরা দেখে নিবে উপভাষা সম্পর্কে। এরপরে দেখো অহমিয়া ও উড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয়। অহমিয়া এবং উড়িয়াকে ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানে ধ্রুপদী ভাষা এবং সংস্কৃত এবং পালির সঙ্গে দেখো 3টা আছে, আমি এখানে পালির কথা দিয়েছি। তো এরপরে দেখো তোমাদের 2 নাম্বার যেটা আছে, দেখো 2 নাম্বার পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ যেটা আছে, বাংলা ব্যাকরণ। তো ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে কোথায় ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়? ব্যাকরণে। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাই হলো বাংলা ব্যাকরণ। তো আমি দেখো এটারও তোমাদের কিছু প্রশ্ন আমি লিখে দিব। তো এর আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ের মধ্যে। দেখো প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে কত সালে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়? 1743 সালে। এবং কি ভাষায় সেটা ছিল? পর্তুগিজ ভাষায়। এবং এটার লেখক ছিল হচ্ছে মনুয়েল দা আসুম্পসাও। বুঝতে পারছো? তো মনুয়েল দা আসুম্পসাও। তো বাংলা ভাষার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এটি রচনা করেন। তো তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসাবে সেটি তিনি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়াল ব্রাসি হ্যালহেড প্রণীত, দেখো আবার বলতেছি, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, যাকে বলা হয় এনবি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ হয়। তাহলে ইংরেজি ভাষায় দ্বিতীয় বাংলা ব্যাকরণ হয় সেটা হচ্ছে 1778 সালে, সেটা করেন এনভি হ্যালহেড অর্থাৎ নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। এই বইটার নাম ছিল কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম ক্যারি, 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও 2টি উল্লেখযোগ্য ব্যাকরণ রচনা করেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় পরিচ্ছেদে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, 1833 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ সাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এই প্রশ্নটাই বেশিরভাগ আসে, সর্বাধিক এই প্রশ্নটাই আসে। দেখো 1833 সালে 1833 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তো আমি তোমাদের দেখো আমি এই পরিচ্ছেদ 2 থেকেও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি দিচ্ছি। দেখো পরিচ্ছেদ 2, তোমরা ইচ্ছা করলে এটা তোমরা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পরিচ্ছেদ 2, তো পরিচ্ছেদ 2 এর সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যদি আমি বলি, একটু আগে বলে ফেলেছি যে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? তো আমাদের এটা একটু আগে বলে দিয়েছি তোমাদের 1743 সালে, 1743 সালে। তো 2 নম্বর প্রশ্ন যদি আমি বলি, দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কার রচনা করেন বা কে রচনা করেন? এখানে 2টা প্রশ্ন আসতে পারে। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দি বেঙ্গল গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে রচনা করেন? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে রচনা করেন? এনবি হ্যালহেড অর্থাৎ কি? নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 3 নম্বর প্রশ্নটা আমি যদি এখানে দেখাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান, ভাষার ক্ষুদ্রতম উপাদান
কোনটি? সমান ধ্বনি, সমান ধ্বনি। তো পরিচ্ছেদ 2 এর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি এখানে নিয়ে এসেছি। তো এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন যদি দেখাই, এখানে গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় কবে? গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় কবে? তাহলে এখানে প্রশ্ন উত্তর হবে কি? 1833 সালে, 1833 সালে। 5 নম্বর প্রশ্ন দেখো, শব্দের অর্থ 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 বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করে অর্থতত্ত্ব। কি হবে? অর্থতত্ত্ব। 6 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি এবং কে? এটা জানি আমরা, এটা আমি দিব না। দেখো এরপরে দেখো আমি আরেকটা দিচ্ছি, দেখো ক্রিয়া বিশেষণ কোন তত্ত্বে আলোচিত হয়? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ কোন তত্ত্বে আলোচনা করা হয়? কোন তত্ত্বে? সমান রূপতত্ত্বে, রূপতত্ত্বে, রূপতত্ত্বে। ঠিক আছে, রূপতত্ত্বে। এরপর দেখো আমি আরেকটা প্রশ্ন যদি দিই, বাক্যের পদ ও বর্গ। দেখো বাক্যের পদ ও বর্গ বিন্যস্ত থাকে, অর্থাৎ বাক্যের পদ যদি আমি সংক্ষেপে বলি যে বাক্যের পদ দেখো তোমাদের হ্যাঁ, বাক্যের পদ ও বর্গ নিয়ে আলোচিত হয় বা নিয়ে আলোচনা করা হয়, নিয়ে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে, বাক্যতত্ত্বে। তো এরপরে দেখো আমি এখান থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি। দেখো 7 পর্যন্ত দেখো, একটু তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাদের দরকার তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই প্রশ্নটা কী দেওয়া হয়েছে এখানে। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে তোমরা এটা সহজে পরবর্তী সময় তোমরা দেখতে পারবে। তো পরিচ্ছেদ 2 এর এই পর্যন্তই তোমাদের পরিচ্ছেদ। দেখো এরপরে পরিচ্ছেদ 3 দেখো, পরিচ্ছেদ 3 যেটা আছে সেটা হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন থেকে তোমাদের কিছু প্রশ্ন এখন দিব আমি। দেখো বাংলা কথ্য ভাষার রীতি, বাংলা ভাষার মূল রূপ, এগুলো পরে উপভাষা হিসেবে আখ্যায়িত হয়। অঞ্চলভিত্তিক যে ভাষার পার্থক্যটা আছে সেই অনুসারে এটা বানানো হয়, মানে আমাদের উপভাষাগুলো হয়। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, খুব গুরুত্বপূর্ণ। দেখো লিখিত ভাষায় বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধুরীতির জন্ম দেয়। তো এখানে আমার গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো তোমাদেরকে বলেছি। তো আমি এইগুলা সহই তোমাদের আমি কিছু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি। দেখো তো এরপরে তোমাদের দেখো 3 নম্বর পরিচ্ছেদের যে অংশটা আছে, দেখো বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাংলা ভাষার রীতি ও বিভাজন, এখান থেকে আমি প্রশ্ন দিচ্ছি। দেখো প্রথমেই দেখো 3 নম্বর পরিচ্ছেদ 3, পরিচ্ছেদ 3, পরিচ্ছেদ 3। তো ফার্স্ট প্রশ্ন যেটা আছে আমাদের, দেখো পরিচ্ছেদ 3 ফার্স্ট প্রশ্ন আমি কালো কলম দিয়ে লিখছি। দেখো পরিচ্ছেদ প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, দেখো বাংলা কথ্য ভাষায়, বাংলা কথ্য ভাষায়, বাংলা কথ্য ভাষায় কয়টি রূপ আছে? সমান 2টি। বাংলা কথ্য ভাষায় কয়টি রূপ আছে? সমান 2টি। বাংলা লেখ্য ভাষায় রীতি কয়টি? তাহলে যদি আসে, যদি লেখ্য ভাষা বলে যে লেখ্য ভাষায় রূপ রীতি, লেখ্য ভাষা রীতি বা রীতি আছে যদি বলে তাহলে হবে 3টি।
কোনটিতে ক্রিয়ার পদ দীর্ঘ হয়? কোনটিতে ক্রিয়ার পদ বা ক্রিয়ার রূপ দীর্ঘ হয়? রূপ দীর্ঘ হয়। তাহলে সাধু রীতিতে সাধু রীতিতে। 3 নম্বর প্রশ্ন যদি বলি তোমাদের, দেখো ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়? ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়? ভাষার আঞ্চলিকতা কি নামে আখ্যায়িত করা, অর্থাৎ উপভাষা নামে। উপভাষা, 4 নম্বর প্রশ্ন দেখো, লিখিত ভাষার আদি নিদর্শন। লিখিত ভাষার আদি নিদর্শন সমান চর্যাপদ। 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো আমি যদি বলি এখানে যে 5 নম্বর প্রশ্নটা, সাধু রীতির বহু সর্বনামে কি যুক্ত হয়? সাধু রীতির বহু সর্বনামে কি যুক্ত হয়? উত্তর হবে হচ্ছে হ বর্ণ। এটা অনেকবার আসছে পরীক্ষায়, দেখবা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, চর্যাপদ কোন রীতিতে সৃষ্টি হয়েছিল? বা চর্যাপদ বাংলা ভাষা যে রীতিতে রচিত হয়, চর্যাপদ কোন রীতিতে সৃষ্ট? কাব্য রীতিতে। ঠিক আছে, কাব্য রীতিতে মূলত চর্যাপদ সৃষ্টি হয়েছে হচ্ছে কাব্য রীতিতে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন চলে যাওয়ার পর এখন আমরা দেখবো 7 নম্বর প্রশ্ন যেটা আছে, বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি কি? বাংলা ভাষার যে পুরনো রীতি, সবচেয়ে পুরনো রীতি কোনটি? উত্তর হবে হচ্ছে পদ্মরীতি, পদ্মকাব্য রীতি। ঠিক আছে, পদ্মকাব্য রীতি। তো এরপরে দেখো আমাদের 3 নম্বর পরিচ্ছেদে এই পর্যন্তই। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এভাবে ধরছি, দেখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এইখান থেকে তোমরা যদি এগুলো তুমি ভালো করে দেখো এবং বইয়ের পড়ার পাশাপাশি এই সাজেশনটা যদি তোমরা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। তো এরপর দেখো 4 নম্বর পরিচ্ছেদ যেটা আছে, 4 নম্বর পরিচ্ছেদ হচ্ছে আমাদের বাকযন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বাকযন্ত্র গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ। তো ধ্বনি উচ্চারণ করতে যেসব বাক পতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলা হয়। অর্থাৎ ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের মূল উৎস সেটা হচ্ছে কি? ফুসফুস। বায়ু প্রবাহের উৎস ফুসফুস। এরপরে দেখো ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। তো আমি এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে এগুলো আমি দেওয়ার চেষ্টা করতে। দেখো তোমাদের পরিচ্ছেদ হচ্ছে, দেখো 4, পরিচ্ছেদ 4। এখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা পরিচ্ছেদের ফার্স্টে যে প্রশ্নটা দেখব সেটা দেখো, আমি দেখাচ্ছি। দেখো তোমরা
ক্লাসটা তোমরা যদি ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি আমি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছো, তো তোমরা এটা যদি ভালো করে দেখতে পারো তাহলে তোমরা, আমি আশা করি তোমরা 100%ই উপকৃত হবে। আর আমাদের এই ক্লাসটা মূলত থাকবে হচ্ছে তোমাদের পর্ব আকারে বিভক্ত। তো এটা ফার্স্ট পর্ব, এখানে আমরা 2টা পরিচ্ছেদ, 1 থেকে 5টা পরিচ্ছেদ আজকে শেষ করছি। তো এখান থেকে তোমরা 1 থেকে 5টা পরিচ্ছেদ যেগুলো আমি এখানে দিচ্ছি সেগুলো যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা তোমাদের পরীক্ষার আগে আর এটা পড়তে হবে, যদি দেখে যাও তাহলেই হবে, তোমাদের বই আর পড়তে হবে না। তো দেখো পরিচ্ছেদ 4 নম্বরে যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রশ্ন, বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় অংশ কোনটি? কি হবে উত্তর? জিভ। 2 নম্বর প্রশ্ন দেখো, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? কোন অংশে তালুর অবস্থান সমান উপরে। 3 নম্বর প্রশ্ন দেখো, তো আমি তোমাদেরকে আমি আবারও বলছি, আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা সাজেশন তৈরি করা হয়েছে খুবই সংক্ষেপে, এবং এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো এবং আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করো তাহলে আমি আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের যে আগের বছর যে 2026 সালে যারা পরীক্ষার্থী ছিল যে এবার যারা পরীক্ষা দিয়েছিল, তো তারাও খুবই উপকৃত হয়েছিল আমাদের সাজেশনটা পেয়ে। তো আমাদের সাজেশনের যেটা হচ্ছে, আমাদের দেখো তোমাদের স্ক্রিনে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি আশা করি তোমরা এই সাজেশনটা যদি নাও তাহলে তোমরা উপকৃত হবে। তো এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? দেখো খুবই গুরুত্বপূর্ণ, কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? 1 কোমল তালু, আলজিভ। কোমল তালু, দেখো উত্তর কোমল তালু ও আলজিভ। দেখো ধ্বনির বৈচিত্র্য তৈরি যন্ত্র কোনটা? ধ্বনির বৈচিত্র্য বলা হয় কাকে? জিহ্বা বা জিভকে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন যদি আমি বলি, মুখ বিবরের ছাতি কি বলা হয়? মুখ বিবরের ছাদকে কি বলে? সমান তালু। 6 নম্বর প্রশ্ন দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? বা কোন অংশটি সমান ওষ্ঠ। অর্থাৎ প ফ ব ভ, এই যে ওষ্ঠ, অর্থাৎ এখানে ঠোঁট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠোঁট। এরপরে দেখো তোমাদের এই অধ্যায় থেকে, এই পরিচ্ছেদ থেকে আমাদের এটাই ছিল। তো পরের পরিচ্ছেদ যেটা আছে 5 নম্বর পরিচ্ছেদ, দেখো
ধ্বনি ও বর্ণ। দেখো 5 নম্বর পরিচ্ছেদ ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণটা আমি না লিখে তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি। দেখো ধ্বনি বর্ণটা তোমরা কি কি পড়বে। দেখো বাংলা ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলা হয়। বাংলা ভাষায় মোট 37টি ধ্বনি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মার্ক করা আছে, এটা তোমরা মার্ক করে নিবে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি আমাদের জানি যে 60টি। এরপর দেখো মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে স্বরধ্বনি বলা হয়। অন্যদিকে যেগুলো বাধাপ্রাপ্ত হয় সেগুলো ব্যঞ্জনধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলা হয়, এটা মার্ক করে রাখো। এরপরে দেখো বাংলা ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। বাংলা ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ, এটা তোমরা এক করে নিবে। বাংলা ভাষার মূল বর্ণের পাশাপাশি বাংলা ভাষায় বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, যেমন অনুবর্ণ, যুক্তবর্ণ। দেখো ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ রয়েছে। মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত। দেখো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো আমরা জানি কয়টা, সেই 11টা আর 39টি। এরপরে দেখো হচ্ছে কারবর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম হচ্ছে কারবর্ণ। এখানে অ বাদে, এখানে অ ছাড়া যে আমাদের 10টা আছে সেই 11টা স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র অ এর কোনো কারবর্ণ নেই। এখানে আমরা বলতে পারি কারবর্ণের স্বতন্ত্র কোনো ব্যবহার নেই। কারবর্ণের স্বতন্ত্র কোনো ব্যবহার নেই। প্রশ্ন আসতে পারে কিসের কোনো স্বতন্ত্র ব্যবহার নেই? কারবর্ণের। এরপরে দেখো কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে, কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনের সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া যায়। গুরুত্বপূর্ণ এই অংশটা দেখো। এরপরে দেখো অনুবর্ণ। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তাহলে অনুবর্ণের মধ্যে কয়টি রয়েছে? 3টি। কি 3টি রয়েছে অনুবর্ণের মধ্যে। কি ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ফলা ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে। দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকা অংশের নাম কি? ফলা। ফলা মোট 6টি। আমরা মনে রাখবো ফলা কয়টি? ফলা মোট 6টি। দেখো ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা, এই 6টা। দেখো র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ। র এর একটি অনুবর্ণ একটি রেফ। দেখো গুরুত্বপূর্ণ এই অংশটা, খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ সংক্ষেপ। দেখো যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলা হয়। এইভাবে তোমরা বর্ণ সংক্ষেপগুলো নিয়ে নেবে। এছাড়া খণ্ডত্ব ত এর একটি বর্ণ সংক্ষেপ। তাহলে খণ্ডত্ব হচ্ছে ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত হয়, স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তবর্ণ, একাধিক বর্ণ যুক্ত হয়ে সৃষ্টি হয় যুক্তবর্ণের। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে অনেক সময় চেনা যায়, অনেক সময় চেনা যায় না। এইভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছযুক্ত বর্ণ এবং অস্বচ্ছযুক্ত বর্ণ এইগুলো তোমরা পড়ে নিবে। এর মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অস্বচ্ছযুক্ত বর্ণের যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের বেশিরভাগে আসে। এটা যেমন এই যে এইটা আমি একটু তোমাদের কালার পেন দিয়ে দাগিয়ে দিচ্ছি। দেখো যেমন আমাদের অস্বচ্ছের মধ্যে এইটা সব থেকে বেশি আসে, তোমরা এটা মার্ক করে নাও, তোমাদের বইয়ের মধ্যে এটা মার্ক করে নাও। এরপরে এটা আসে তোমাদের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা আসে, পরে হচ্ছে তোমার এটা আসে। তো আমি এখানে যেগুলো দাগাচ্ছি এগুলো যদি তোমরা ভালো করে দেখতে পারো তাহলে আমি আশা করি তোমাদের পরীক্ষায় অস্বচ্ছযুক্ত বর্ণ যদি একটা আসে তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো এই যে এখানে যেগুলো দাগাই দিয়েছি এগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের এই যুক্তবর্ণ রিলেটেড যদি প্রশ্ন আসে তো ইনশাল্লাহ তোমরা পারবে। দেখো সংখ্যাবর্ণ, বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি বর্ণ রয়েছে, যেমন 1 থেকে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 0 এটা। তো এখানে আরেকটা প্রশ্ন যদি তোমাদের বলি যে হ সাথে যখন এভাবে থাকে যুক্ত বর্ণটা এবং হর সাথে যখন এভাবে থাকে তো এটা কোনটা কি নির্দেশ করে? তো দেখো হর মাঝখানে যখন থাকে তো হ যুগ দন্তন্য, এবং যখন হর নিচে যখন থাকে তো হ যুগ মূর্ধন্য। তো এটা তোমরা একটু খেয়াল রাখবে তাহলেই হবে। তো আমি আশা করি আজকে তোমাদের যে প্রথম পর্ব 1 তোমাদের আজকে হলো, প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে তোমাদের এভাবে পূর্ণাঙ্গ পুরা বইয়ের একটা তোমাদের এমসিকিউ যাতে তোমাদের না হয়, এই 43টা পরিচ্ছেদ যাতে তোমাদেরকে আমরা দিতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাব। তো এখানে আজকে আমাদের হয়ে গেল প্রথম পর্ব, যেটা পরিচ্ছেদ 1 থেকে এবং 5 পর্যন্ত হয়েছিল। আমি আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো আর আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমাদের সকলের জন্য দাখিল পরীক্ষা 2027 যারা পরীক্ষার্থী আছো সকলের জন্য এখন আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি তোমরা আমাদের চ্যানেলে যারা পুরাতন স্টুডেন্ট আছো, যারা আছো, যারা
সাবস্ক্রাইব করে পাশে আছো তারা তো আছোই, আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো তো আমি আশা করি তোমরা আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে একটা ভালো ফলাফল আসে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।